জানতে হবে শক্তি স্তর সম্পর্কে, তারপর জানতে হবে উপশক্তি স্তর সম্পর্কে। তো এইখানে মূলত একটা গঠন দেখানো হয়েছে, সেই গঠনটা মূলত আমার আহ্বাও নীতি ব্যাখ্যা করার জন্য লাগে। তো এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমার আহ্বাও নীতি। তো আহ্বাও নীতির মাধ্যমে আমরা জানতে পারি যে ইলেকট্রন প্রথম কোথায় প্রবেশ করবে। তো আমরা দেখতেছি যে এইখান থেকে যদি একটা ঘরের সাথে তুলনা করা হয়েছে, ঘরের এইখানে ধরা হয়েছে প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। তো এখানে দেখানো হয়েছে প্রথম তলায় মাত্র একটা রুম, তার মানে 1s, এই রুমটা হচ্ছে 2s 2p, এই রুমটা হচ্ছে 3s 3p 3d, এখানে যে রুমগুলো আছে 4s 4b 4d 4m। তো এখানে দেখতেছি যে আমরা যখন দেখবো যে প্রথমে একজন মানুষ আসলে কোথায় যাবে, প্রথমে সে যাবে নিচের তলায় যাবে, তারপর আস্তে আস্তে সে উপরের তলায় যাবে। তো মূলত এটাই এখানে দেখানো হয়েছে। তার মানে প্রথমে 1s এ যাবে, তারপর 2s 2p, তারপর সেটা ফিল আপ করে 3s 3p 3d 3d ফিল আপ করে তারপর 4s 4p 4d 4m। তো এই নিয়মগুলো মূলত কিভাবে আমরা ব্যাখ্যা করব সেটা মূলত হাউবাউ নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে যদি আমরা কিছু চিত্র দেখি তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তেমন কিছুই না, সেটা হচ্ছে প্রথমে আমরা অনের যেটা আছে সেটা এস আঁকবো, তারপর টু এস যেটা আছে এস আর পি সেটা আঁকবো, থ্রি যেটা আছে এস পি ডি সেটা আঁকবো, ফোর এস যেটা আছে এস পি ডি এফ, এই চারটা আঁকবো। আঁকার পর কি করব, উপর থেকে নিচে জাস্ট আমরা আড়াআড়ি টান দিব। তো উপর থেকে নিচে সবগুলো এরকম টান দেওয়া হয়েছে, দেওয়ার পর কি করা হয়েছে যে প্রথম থেকে শুরু হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। তার মানে আমরা অ্যারো শুরু দেখবো, শুরু অনেস শেষও অনেস। এখান থেকে দেখতেছি দ্বিতীয় অ্যারো শুরুও 2s শেষও 2s। তো প্রথমে অনেস লেখা হয়েছে, তারপর 2s লেখা হয়েছে। তারপর যদি দেখি 3 নম্বর অ্যারো শুরু হচ্ছে গিয়ে 2p, শেষ হচ্ছে গিয়ে 3s, তো এটা লেখা হয়েছে। তারপরে দেখি 4 নম্বর অ্যারো শুরু হচ্ছে 3d, তারপর হচ্ছে শেষ হচ্ছে গিয়ে 3d আমরা দেখতেছি, তারপরে হচ্ছে গিয়ে 4p। তো মূলত এখান থেকে তারপর হচ্ছে গিয়ে 4d। তো এখন যদি আমরা এরকম দেখি যে ইলেকট্রন গুলো মূলত এইভাবে বিন্যাস করতেছি। তো প্রথমে যাবে 1s এ, তারপর যাবে 2s এ, তারপর যাবে 2p তে। তো এগুলো মুখস্থ করা সত্যি খুবই কঠিন। তো আমরা জানি যে ইলেকট্রন সর্বপ্রথম কোথায় যাবে, এই কোথায় যাবে সেইটা যে ব্যাখ্যা করে যে নীতির মাধ্যমে, সেই নীতিটাকে বলা হচ্ছে গিয়ে আউবাউ নীতি। তো আউবাউ নীতিটা মূলত কি? তো আমরা জানি যে আউবাউ হচ্ছে গিয়ে একটা জার্মান ওয়ার্ড। তো জার্মান ওয়ার্ড মানে কি, এই জার্মান ওয়ার্ডটার মানে কি? তো আউবাউ মানে হচ্ছে গিয়ে বিল্ডিং আপ, বিল্ডিং আপ তার মানে কি আস্তে আস্তে উপরের দিকে ওঠা। আউবাউয়ের ইংরেজি কি? বিল্ডিং, বিল্ডিং আপ। তার মানে বিল্ডিং আপ মানে কি আস্তে আস্তে সে উপর দিকে উঠবে। তো তার মানে আমরা দেখতেছি যে সবচেয়ে ছোট যে সেইখানে আগে যাবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তার মানে আমরা বলতে পারি শক্তি যার সবচেয়ে কম ইলেকট্রন সেখানে প্রথমে যাবে, তারপর যাবে উপরের শক্তি স্তরে। তো শক্তি নির্ণয় করা হয় মূলত কিভাবে? এন প্লাস এল এর মাধ্যমে। তো এন প্লাস এল কি এইটা ব্যাখ্যা করার জন্য যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। তো আহ্বাও নীতি ব্যাখ্যা করতে গেলে আমার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকা দরকার। তো এখানে আমরা দেখতেছি শক্তি নির্ণয় করা হয় কিভাবে? এন প্লাস এল এর মাধ্যমে। তো এন দেখতেছি কি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এলটা কি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অথবা সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। তো এখান থেকে যদি আমরা 3s এর শক্তি দেখি, তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে যেহেতু 3s এ আছে সেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কি 3, যেহেতু এস এ আছে এসটা হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, এস এর কিছু আমরা এখান থেকে দেখতেছি সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার কিছু মান দেওয়া আছে। যেহেতু এস এর মান 0, পি এর মান হচ্ছে গিয়ে 1, ডি এর মান 2, এফ এর মান 3, তার মানে 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো 3s যদি দেখি, এন এর মান হচ্ছে গিয়ে 3, এস এর মান এখানে দেখছি 0, তাহলে তার মোট শক্তি হচ্ছে গিয়ে 3 প্লাস 0। তো এইভাবে আমরা মোট শক্তি বের করে দেখবো যে যার শক্তি কম ইলেকট্রন প্রথম সেইখানে যাবে। তো এখানে যদি তুলনা করে দেখি আমরা দেখতেছি এন এর মান 2 আর এস এর মান 0, তো মোট মান হচ্ছে 2 প্লাস 0 অর্থাৎ 2। এখানে যদি দেখি এন এর মান 2, পি এর মান এখানে দেখতেছি 1, তার মানে মোট শক্তি হবে 2 প্লাস 1 মানে 3। তার মানে এখানে দেখতেছি এটা 2 এটা 3, তার মানে শক্তি যার কম সেখানে ইলেকট্রন, মানে যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, এই জন্য 2s আগে যাবে। এখন 4d 4p আর 4d এর মধ্যে যদি তুলনা করি, তো এখানে দেখতেছি 4 হচ্ছে এন, এন এর মান হচ্ছে গিয়ে 4, তার মানে এন প্লাস এল এর মান কত হবে? এন এর মান হচ্ছে গিয়ে 4 আর পি এর মান হচ্ছে গিয়ে কত? 4 প্লাস পি এর মান এখানে আমরা দেখতেছি পি এর মান হচ্ছে গিয়ে 1, তার মানে 4 প্লাস 1 হবে কত? 4 প্লাস 1 হবে হচ্ছে গিয়ে 5। এখন যদি 4d দেখি, 4d এর মান কত হবে? আমরা দেখতেছি n এর মান হচ্ছে গিয়ে 4, n এর মান হচ্ছে গিয়ে 4 আর হচ্ছে d এর মান কি? s এর মান 0, p এর মান 1 আর d এর মান হচ্ছে গিয়ে 2, তার মানে 4 প্লাস 2 এটা হবে হচ্ছে গিয়ে 6। তার মানে দেখতেছি যে 5 অবশ্যই ছোট, তার মানে 5 এ প্রথম ইলেকট্রন যাবে, তার মানে 4p তে আগে ইলেকট্রন যাবে,
4d তে তারপরে ইলেকট্রন যাবে। তো এখান থেকে আমরা কি দেখতেছি যে আউটবাউন্ড নীতি বলতেছে শক্তি যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে, আর শক্তি যার বেশি সেইখানে পরে ইলেকট্রন যাবে। তো শক্তি কার কম কার বেশি সেটা জানার জন্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে n প্লাস l এর মান যার বেশি তার শক্তি বেশি, যার n প্লাস l এর মান কম তার শক্তি কম। যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। তো এইখান থেকে আমার যে বিষয়টা জানতে হবে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি। তো এর পরবর্তী টপিক আসতেছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে 2 নাম্বারটা হচ্ছে গিয়ে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন যদি আমরা দেখি আমার কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত আমার পরমাণুর আকারটা নির্দেশ করতেছে। তো পরমাণু কত বড় অথবা কত ছোট এটা মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এখানে দেখতেছি যে 2টা চিত্র দেখবো। এখানে দেখতেছি যে শক্তি স্তর এর আছে একটা 2টা, এর আছে 2টা শক্তি স্তর। আর যদি এর দেখি এই পরমাণুর আছে 1টা 2টা 3টা 4টা। তো এইখানে দেখতেছি কে বড়। তার মানে এখানে দেখতেছি এই 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা অবশ্যই এটা হচ্ছে গ্রেটার দ্যান। তার মানে কেন গ্রেটার দ্যান? দেখতেছি যে এর আকার বড়। তো আকার বড় কিভাবে আমরা নির্ণয় করতেছি? দেখতেছি যে যার শক্তি বেশি, এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা শক্তি, আর এখানে মাত্র 2টা শক্তি স্তর। তো শক্তি স্তর যার বেশি হবে তার আকার হবে বড়। তো এইখান থেকে আমার এখান থেকে তাহলে দেখতেছি আমার 2টা শক্তি স্তর আছে, এইজন্য n এর মান হচ্ছে গিয়ে 2। তার মানে দেখতেছি যে বাইরে থেকে আমরা যেটা দেখবো তার মানে শক্তি স্তর যে কয়টা আছে সেটা হচ্ছে কি n, এবং n এর মান হচ্ছে গিয়ে 2, এবং এইটা হচ্ছে গিয়ে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এখান থেকে যদি আমরা দেখি n এর মান হচ্ছে গিয়ে 4, তার মানে যার যে কয়টা শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরটা হচ্ছে n, এবং এই n টাকে আমরা বলতেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো দেখতেছি যার n এর মান বড় অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বড় তার আকারও বড়। এই জন্য বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে থাকে। তো এখন আমরা যদি এটাকে একটা বিল্ডিং এর সাথে তুলনা করে থাকি, তো আমরা যদি দেখি একটা বিল্ডিং যদি আমরা বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখে আমরা কি বুঝবো? অবশ্যই বাইরে থেকে দেখে বুঝবো আমরা বিল্ডিং এ কয়টা তলা আছে। তার মানে আমরা দেখতে পারি বলতে পারি যে 3 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং, আমরা বড় জোরে এটা বলতে পারবো বিল্ডিং এর বাইরে থেকে যদি দেখি। কিন্তু ভিতরে কয়টা রুম আছে কয়টা ফ্ল্যাট আছে এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখে বলতে পারবো না। তো বাইরে থেকে দেখে আমরা কি বলতে পারবো? একটা পরমাণু বাইরে থেকে দেখে বলতে পারবো সেটা বড় নাকি ছোট। কিন্তু ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা কিন্তু বাইরে থেকে দেখে বলতে পারবো না, আমার মলিকুলার গঠন দেখতে হবে। তো সেম এই বিল্ডিং এর সাথে যদি আমরা এই পরমাণু তুলনা করি, তো আমরা বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে বিল্ডিং কত বড়। পরমাণুর ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখে বলতে পারবো পরমাণুটা কত বড়। তার মানে এই বিল্ডিং এর সাথে যদি তুলনা করি তাহলে বিল্ডিং এর কয়টা তলা আছে সেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে দেখবো পরমাণুর কয়টা শক্তি স্তর আছে। তো এই শক্তি স্তর মূলত আমার পরমাণুর আকার নির্দেশ করে থাকে। তো এর পরবর্তীতে যে কোয়ান্টাম সংখ্যাটা আসবে সেটা হচ্ছে গিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত পরমাণুর আকৃতি নির্দেশ করে। এইটা আমরা মূলত কিভাবে ব্যাখ্যা করব? তো আমরা দেখতেছিলাম আমরা বিল্ডিং এর সাথে তুলনা করতেছিলাম পরমাণুকে। তো যদি বিল্ডিং দেখি, বিল্ডিং এ দেখবো যে আমরা বাইরে থেকে দেখে বলতেছিলাম যে বিল্ডিং এর মূলত 4 তলা আছে। তো বাইরে থেকে আমরা দেখে বুঝতেছিলাম পরমাণু কত বড়, অর্থাৎ পরমাণুতে কতগুলো শক্তি স্তর আছে। তো শক্তি স্তর যদি আমরা এখন যদি দেখি ভিতরে একটা বিল্ডিং এর ভিতরে কয়টা ফ্ল্যাট আছে এটা দেখার জন্য আমার অবশ্যই বিল্ডিং এর ভিতরে ঢুকতে হবে। তো ফ্ল্যাট গুলো কেমন? দেখবো যে কোন ফ্ল্যাট একটা ছোট একটা ফ্ল্যাট বড়। তো সবগুলো ফ্ল্যাট তো একরকম হবে না। তো ফ্ল্যাট গুলো একটা ছোট একটা বড়, একটা দেখবো যে ফ্ল্যাটের শেপটা মূলত এরকম, একটা দেখবো ফ্ল্যাটের শেপ এরকম। তার মানে ফ্ল্যাট গুলো এক একটা ফ্ল্যাট এক এক রকম শেপ হইতেই পারে। অথবা যদি আমরা ঘরের তুলনা করি ঘরের সাথে দেখবো যে একটা ঘর বড় একটা ঘর ছোট, অর্থাৎ বাথরুম অবশ্যই ছোট হবে, কিচেন অবশ্যই ছোট হবে, কিন্তু বেডরুম অবশ্যই বড় হবে। তো এখান থেকে আমরা এই তুলনা যদি আমরা করে দেখি তাহলে এখান থেকে দেখব যে পরমাণুর ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, এই যে পরমাণুর একতলা বা একটা শক্তি স্তর, 2 তলা বা দ্বিতীয় শক্তি স্তর, 3 তলা বা তৃতীয় শক্তি স্তর, আবার 4 তলা বা চতুর্থ শক্তি স্তর। এখন যদি আমরা দেখি এই একতলাতে আবার দেখতেছি যে 2টা ফ্ল্যাট আছে। তার মানে এইখানেও একতলাতে মাত্র এই একতলাতেও কিছু ফ্ল্যাট থাকবে। তার মানে
কিছু সাব মানে কিছু অঞ্চলে বিভক্ত থাকবে। তো এই অঞ্চলগুলোই হচ্ছে মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত হইতে পারে কি? আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা S হইতে পারে, P হইতে পারে, D হইতে পারে, F হইতে পারে। তো এখান থেকে সেটা দেখতেছি যে একটা ফ্ল্যাট একেক রকম হয়। এই ফ্ল্যাটটা দেখতেছি, এই ফ্ল্যাটটা হইতে পারে একরকম গোলাকার, এই ফ্ল্যাটটা হইতে পারে দেখতেছি অন্যরকম, যেমন ধরি ডাম্বেল আকার। তো একেকটা ফ্ল্যাট একেক রকম হয়। তো এখান থেকে আমরা বলতেছি যে আমরা যদি বিল্ডিং এর সাথে তুলনা করি, তো বাইরে থেকে দেখে যেটা বুঝবো যেটা বড় সেটা হচ্ছে কি n বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, ভিতরে যেয়ে দেখবো একেকটা ফ্ল্যাট একেক রকম, তার মানে আকৃতি একেক রকম। অর্থাৎ এই যে শক্তি স্তরগুলো অনেকগুলো সাব স্তরে বিভক্ত, সেইগুলো দেখতে একেকটা একেক রকম। এইজন্য বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত পরমাণুর আকৃতি নির্দেশ করে। আকৃতি বলতে বোঝাচ্ছে কোনটা গোলাকার দেখতে, কোনটা ডাম্বেল আকার দেখতে, সেইটা মূলত এটা বুঝাচ্ছে। এখন আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক নির্দেশ করি, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি 3 এর ক্ষেত্রে নির্ণয় করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যদি 3 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে L হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে n কত? 3 -1 পর্যন্ত। তার মানে 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত মানে কি 0, 1 আর হচ্ছে গিয়ে 2। তো 0, 1 আর 2 মানে কি? 0 এর ক্ষেত্রে 0 মানে কি? আমরা জানি 0 মানে হচ্ছে গিয়ে S, তার মানে S এর মান 0, 1 মানে কি? 1 এর মান হচ্ছে গিয়ে P, আর 2 মানে কি? 2 মানে হচ্ছে গিয়ে D। তার মানে আমরা দেখতেছি 3 নাম্বার তলায়, 3 নাম্বার তলায় মাত্র ফ্ল্যাটের সাথে, বিল্ডিং এর সাথে তুলনা করলে দেখতেছি 3 নাম্বার তলায় 3টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাট হচ্ছে গিয়ে S ফ্ল্যাট, একটা হচ্ছে P ফ্ল্যাট, একটা হচ্ছে D ফ্ল্যাট। অর্থাৎ এখান থেকে দেখতেছি যে আমার এখানে 3 নাম্বার শক্তি স্তরে 3টা সাব স্তরে বিভক্ত। একটা হচ্ছে S স্তর, একটা হচ্ছে P, আর একটা হচ্ছে D। তো এটা হচ্ছে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে সম্পর্ক সেটা। এর পরবর্তীতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো এখন দেখলাম যে বিল্ডিং এ আমরা কি দেখছিলাম? বিল্ডিং আমরা দেখতেছিলাম, একটা বিল্ডিং যদি দেখি, এই বিল্ডিং এ দেখতেছিলাম যে কতগুলো ফ্ল্যাট আছে। তো এখন আমরা দেখব প্রত্যেকটা ফ্ল্যাটে কতগুলো রুম আছে। এখন অর্থাৎ এই যে এস ফ্ল্যাটে কতগুলো রুম আছে, তারপর পি ফ্ল্যাটে কতগুলো রুম আছে, ডি ফ্ল্যাটে কতগুলো রুম আছে। তার মানে এই যে শক্তি স্তরগুলো সাব স্তরে বিভক্ত করলাম। এস সাব স্তর, এটা হচ্ছে এস, এইটুকু হচ্ছে ধরলাম পি, এইটুকু ধরলাম ডি। তার মানে এস পি ডি, এইগুলো আবার কতগুলো ভাগে বিভক্ত। তো এইটা যদি আমরা দেখি, তো দেখতেছি যে n যখন 3 ছিল তখন l এর মান পাইছিলাম 0, 1, 2। কিভাবে পাইছিলাম? l is equal to 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে 3-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 2 পর্যন্ত। তার মানে 0, 1 আর 2। তো এখন যদি আমরা দেখি m এর মান কি হইতে পারে, তো m আর l এর মধ্যে যদি আমরা সম্পর্কটা দেখি, m আর l এর মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, m হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এল। তার মানে m হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এল পর্যন্ত। তার মানে m এর মান যদি দেখি, যখন l এর মান 0 হবে অর্থাৎ s হবে, তখন m এর মান কত হবে? প্লাস মাইনাস 0। তার মানে প্লাস মাইনাস যদি 0 হয়, প্লাস মাইনাস 0 মানে কি? শুধু 0। তার মানে l এর মান যখন 0 হবে, তখন m এর মান শুধু 0 হবে। তারপরে l এর মান যখন 1 হবে, তখন m এর মান কত হবে? m এর মান হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 মানে কি? প্লাস মাইনাস 1 মানে শুরু হবে -1 থেকে, তার মানে -1 থাকবে, 0 থাকবে, তারপরে কি থাকবে? প্লাস 1 থাকবে। তার মানে m এর মান যখন 1 হবে, তার মানে m এর মান 1 কখন হবে? l এর মান 1 কখন হবে? l এর মান 1 হবে যখন আমরা p অরবিটাল নিয়ে কাজ করব। অর্থাৎ p অরবিটালে কি হবে? l এর মান 1 হবে। তার মানে p অরবিটালে যখন l এর মান 1 হচ্ছে, m এর মান হচ্ছে 3টা। তার মানে p ফ্ল্যাটে দেখতেছি আমার 3টা রুম আছে। একটা রুমকে আমরা -1 কে বলতে পারি px, তার মানে p সাবস্ক্রিপ্ট x। যখন এই ফ্ল্যাটটা, এই রুমটাকে বলতেছি, তার মানে 0 যখন, তাকে আমরা বলতেছি py। আর যখন +1 তাকে আমরা বলতেছি p অফ z। তার মানে আমরা দেখতেছি যে যখন m এর মান যখন l এর মান যখন 1, তখন m এর মান 3টা পাচ্ছি। এই 3টা হচ্ছে গিয়ে px, py আর pz। আর যখন m এর মান 2, m এর মান যখন 2 হবে, l এর মান যখন 2 হবে, তখন m এর মান হবে হচ্ছে গিয়ে
প্লাস মাইনাস টু, এম এর মান হবে গিয়ে প্লাস মাইনাস টু। প্লাস মাইনাস টু মানে কি, মাইনাস টু থেকে শুরু হবে, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান আর টু। তার মানে দেখতেছি যে যখন আমরা এল এর মান যখন আমার টু হচ্ছে, তার মানে আমরা যখন ডি অরবিটাল নিয়ে কাজ করতেছি, ডি অরবিটাল মানে কি টু, তখন এম এর ক্ষেত্রে আমরা দেখতেছি পাঁচটা ঘর পাচ্ছি। পাঁচটা ঘর কি, তার মানে এই ডি ফ্ল্যাট অনেক বড়, এই ফ্ল্যাটে পাঁচটা ঘর আছে। এই পাঁচটা ঘর মূলত কি, এই পাঁচটা ঘর মূলত হচ্ছে গিয়ে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, প্লাস ওয়ান, প্লাস টু। তো মাইনাস টু বলতে কি বুঝাচ্ছে, মাইনাস টু কে বলা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপর ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো মূলত এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো এই ছিল প্রধান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। তারপরে দেখতেছি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝতেছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত একটা ঘূর্ণন নির্দেশ করতেছে। তো আমরা এখন দেখতেছি যে আমরা যখন দেখতেছিলাম আমরা ডি ফ্ল্যাটের কথা বলতেছিলাম, ডি ফ্ল্যাটে কয়টা রুম ছিল, ডি ফ্ল্যাটে পাঁচটা রুম ছিল। পাঁচটা রুম কি ছিল, মাইনাস টু থেকে শুরু করে মাইনাস টু ছিল, মাইনাস ওয়ান ছিল, জিরো ছিল, প্লাস ওয়ান ছিল, তারপর কি ছিল, প্লাস টু ছিল। তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে এই ফ্ল্যাটে এই পাঁচটা রুম ছিল। এখন দেখবো এই রুমে কতগুলো মানুষ থাকতে পারবে। অর্থাৎ একটা রুমে আমরা ধরি যে সর্বোচ্চ দুইটা মানুষ থাকতে পারবে। তো একটা শর্ত আছে এই রুমে, এর শর্তটা হচ্ছে একজন যদি এই দিকে মুখ করে ঘুমায়, একজন যদি এই দিকে মুখ করে ঘুমায়, আর একজন অবশ্যই বিপরীত দিকে মুখ করে ঘুমাইতে হবে। তার মানে এখন দেখতেছি যে প্রত্যেকটা রুমে দুইজন করে মানুষ থাকতে পারে। তার মানে ডি অরবিটালে সর্বোচ্চ কয়জন মানুষ থাকতে পারবে, পাঁচটা রুম যেহেতু, সর্বোচ্চ 10টা করে 10জন করে মানুষ থাকতে পারবে। তো এখানে দেখতেছি যে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত তাই বোঝাচ্ছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভিতরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। প্লাস হাফ কখন হবে, এখানে যে কোনো একটা ধরা যায়, কিন্তু বাই কনভেনশন প্রথমটাকে আমরা ধরি প্লাস হাফ, প্লাস হাফ ধরি, আর দ্বিতীয়টাকে আমরা ধরি হচ্ছে গিয়ে মাইনাস হাফ। মাইনাস হাফ কখন হবে আর প্লাস হাফ কখন হবে, এটা মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যাতে নির্দেশ করি। আর যখন পরিপূর্ণ থাকবে অরবিটাল, তখন দেখতেছি একটা প্লাস হাফ থাকতেছে আর একটা মাইনাস হাফ থাকতেছে। তার মানে এখানে মোট চার্জ কত হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত এইটা নির্দেশ করে যে প্রত্যেকটা অরবিটাল যে সাব অরবিটালে বিভক্ত, অর্থাৎ এস পি ডি এফ, এই এস পি ডি এফ পি এর ক্ষেত্রে আমরা যদি দেখি, পি হচ্ছে তিনটা ভাগে বিভক্ত, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই তিনটা ভাগে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, এই ইলেকট্রন গুলোর দিক কেমন হবে, সেটা মূলত আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এইটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট দিয়ে নির্ণয় করে ফেলতে পারি। তো কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে গিয়ে এন এর মান, যেহেতু চতুর্থ শক্তি স্তরের কথা বলা হয়েছে, সেহেতু এন এর মান অবশ্যই হবে গিয়ে 4। তার মানে এল এর মান কি হইতে পারে, এল এর মান কি হবে, এন এর মান আমরা জানি এন এবং এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল হচ্ছে গিয়ে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তো এখানে এন এর মান 4, তার মানে 0 থেকে 4 মাইনাস 1, তার মানে 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত কি থাকে, 0 থাকে, 1 থাকে, 2 থাকে, আর কি থাকবে, আর অবশ্যই 3 থাকবে। তো এখন যদি আমরা দেখি এল এর মান যখন 0 হবে, এম এর মান তখন 0 হবে, কারণ আমরা জানি এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল। এম এবং এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল। তার মানে প্লাস মাইনাস 0 মানে শুধুমাত্র 0। তারপরে যখন অন হবে তখন প্লাস মাইনাস 1, তার মানে মাইনাস 1, 0, প্লাস 1। তারপরে দেখতেছি যখন মাইনাস 2 হবে, যখন এম এর মান 2 হবে, তখন প্লাস মাইনাস 2, তার মানে মাইনাস 2, মাইনাস 1, 0, প্লাস 1, প্লাস 2। তারপরে এল এর মান যখন 3 হবে, তখন এম এর মান হবে প্লাস মাইনাস 3, তার মানে মাইনাস 3, মাইনাস 2, তারপর অন, 0, প্লাস 1, প্লাস 2, প্লাস 3। তার মানে এখন যদি আমরা এস এর মান নির্ণয় করি, আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ঘরে দুইজন থাকতে পারবে। তার মানে প্রত্যেকটা সাব অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে। এইখানে থাকবে দুইটা, যেহেতু একটা, এখানে তিনটা যেহেতু আছে, তিনটাই প্রত্যেকটা দুইটা করে থাকবে। তার মানে এখানে 6টা থাকবে। এখানে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালে সর্বোচ্চ একটাই দুইটা, তার মানে 5টায় থাকবে। মোট হচ্ছে গিয়ে 10টা। এখানে 7টা আছে, এখানে থাকবে হচ্ছে গিয়ে 14টা। তার মানে এখান থেকে আমরা যদি মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করি, তার মানে 14, তারপরে 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32। তো এখান থেকে আমরা দেখতেছি মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 32। তো 32 এখান থেকে আমরা সেটাই আমরা নির্ণয় করছি, মোট ইলেকট্রন সংখ্যা 32। তো
তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ আমরা ৩২ টা ইলেকট্রন থাকতে পারে। এটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করলাম। তো 9, 10 এ একটা সূত্র ছিল। একটা n এর মান যদি আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। তো এখান থেকে আমরা নির্ণয় করতে পারি n এর মান 4, তার মানে 4 স্কয়ার 16, 16 গুণ 2 তার মানে 32। এটা মূলত আমরা যখন কোয়ান্টাম সংখ্যার ধারণা ছিল না তখন আমরা মূলত এটার মাধ্যমে নির্ণয় করে থাকতাম। তো এখন আমাদের কোয়ান্টাম সংখ্যার ধারণা আছে বলে আমরা এভাবে ডিটেইলস, প্রধান, সহকারী এবং ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে এটা আমরা বের করতে পারি। এখন আমরা দেখব আ এখানে বলা হয়েছে 4f এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এটা ছিল HW, তার মানে হোমওয়ার্ক হচ্ছে গিয়ে 4f এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। অর্থাৎ 4f এর সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো এখন 4f মানে 4f এর সর্বোচ্চ কোয়ান্টাম, আচ্ছা এখানে করে দেওয়া আছে। তার মানে 4f যদি আমরা দেখি তার মানে n এর মান হচ্ছে গিয়ে 4। তো n এর মান যদি 4 হয়, এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা f, f এর মান কি হবে? আমরা জানি s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য হচ্ছে গিয়ে 2, f এর জন্য 3, এজন্য L হবে হচ্ছে গিয়ে 3। আর M কত হবে? M আর L এর মধ্যে সম্পর্ক জানি যে M is equal to প্লাস মাইনাস L, তার মানে M হবে প্লাস মাইনাস 3। আর S কি হবে? S তো প্লাস হাফ আর মাইনাস হাফ, এটা আমরা সবাই জানি। এখন এখন যে কথা বলা হইছে সেটা হচ্ছে গিয়ে আম 2D এবং 3F এগুলো সম্ভব নয় কেন? তো আমরা জানি যে সম্ভব কি সম্ভব না সেটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে পারি। এখন বলা হয়েছে 2D আর হচ্ছে গিয়ে 3F এটা সম্ভব নয় কেন? তো আমরা এখান থেকে যদি 2D র কথা চিন্তা করি, 2D র ক্ষেত্রে আমরা জানি n এর মান এখান থেকে দেখতেছি n এর মান হচ্ছে গিয়ে 2। n এর মান যদি 2 হয় তাহলে L এর মান কি হবে? L এর মান হবে হচ্ছে 0 থেকে 2 - 1 পর্যন্ত, মানে 0 থেকে n - 1 পর্যন্ত। n এর মান যেহেতু 2 তার মানে 0 থেকে 2 - 1 তার মানে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 0 আর হচ্ছে শুধুমাত্র 1। তো 0 কিসের জন্য? 0 আমরা কোন কোয়ান্টাম সংখ্যার মান জানি? S, আর 1 কিসের জন্য? 1 হচ্ছে গিয়ে p। তার মানে আমরা দেখতেছি 2 এর ক্ষেত্রে শুধুমাত্র S এবং p হইতে পারে। D কখনোই সম্ভব নয়। এজন্য 2D সম্ভব নয়। 3F কেন সম্ভব নয়? এখানে আমরা দেখতেছি n এর মান হচ্ছে গিয়ে 3। n এর মান যদি আমরা 3 হয় তাহলে আমার l এর মান হবে 0 থেকে n - 1, তার মানে 0 থেকে 3 - 1 পর্যন্ত। তার মানে কি? 0 থেকে হচ্ছে গিয়ে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত মানে কি? 0, 1 আর 2। 0, 1 আর 2 যদি হয়, 0 কিসের জন্য? 0 হচ্ছে গিয়ে S এর জন্য, 1 কিসের জন্য? 1 হচ্ছে গিয়ে P এর জন্য এবং 2 কিসের জন্য? 2 হচ্ছে গিয়ে D এর জন্য। তো আমরা এখান থেকে দেখতেছি 3 এর জন্য সর্বোচ্চ S হইতে পারে, P হইতে পারে আর হচ্ছে গিয়ে D হইতে পারে। কখনো F হইতে পারে না। এজন্য 2D ও সম্ভব নয়, 3F ও সম্ভব নয়। এটা ছিল মূলত 2D এবং 3F কেন সম্ভব নয় তার কারণ। এর পরবর্তীতে যদি আমরা দেখি বিভিন্ন অরবিটালের আকৃতি নির্ণয়। তো বিভিন্ন অরবিটালের যদি আকৃতি নির্ণয় দেখি, প্রথমেই যে অরবিটালটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এস অরবিটাল। তো এস অরবিটালের আকৃতি যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে গোলকাকার। কখনোই গোলাকার বলা যাবে না। গোলাকার কেন বলা যাবে না? গোলাকার হচ্ছে 2 ডাইমেনশনাল আকৃতি। কিন্তু আমরা জানি যে এর আকৃতি 3 ডাইমেনশনাল অর্থাৎ গোলকাকার। তো গোলকাকার যদি হয়, এখান থেকে দেখা যাচ্ছে যে এস অরবিটালে কোনো নোড পাওয়া যায় না বলে এর কোনো নোডাল তল নেই। এখন নোড কি আর হচ্ছে গিয়ে নোডাল তল কি? তো এখান থেকে আমরা একটা কথা বলে রাখি যে যেখানে ইলেকট্রন সর্বোচ্চ পাওয়া যায়, ইলেকট্রন যেখানে সর্বোচ্চ পাওয়া যায় তাকে বলা হচ্ছে অরবিটাল এবং যেখানে ইলেকট্রন পাওয়া যায় না তাকে বলা হচ্ছে নোড। তো দেখতেছি যে ইলেকট্রন না পাওয়ার স্থানকে বলা হচ্ছে নোড। তো এখানে আমরা যদি এস অরবিটালের আকৃতি দেখি, সব জায়গায় দেখতেছি সেম আকৃতি, তার মানে গোলকাকার আকৃতি। তার মানে এখানে ইলেকট্রন পাওয়া বা না পাওয়ার কোনো স্পেশাল স্থান নেই। সব জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তার মানে ইলেকট্রন না পাওয়ার কোনো স্থান নেই। এজন্য আমরা বলতেছি সব জায়গায় এস এর অরবিটাল, কিন্তু এখানে কোনো নোড নেই। যেহেতু নোড নেই তার মানে সেহেতু নোডাল তল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নোডাল তল কাকে বলে? ইলেকট্রন না পাওয়ার যে তল তাকে বলা হয় নোডাল তল। যেহেতু কোনো নোড নেই সেহেতু এখানে কোনো নোডাল তল সম্ভব না। এই জন্য বলা হচ্ছে এস অরবিটালের আকৃতি গোলকাকার, এর কোনো নোডাল তল পাওয়া সম্ভব নয়। কারণ কি? এর সব দিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেদিকে তাকাই দেখতে একই রকম। এখানে ইলেকট্রন সব জায়গায় সমানভাবে পাওয়ার সম্ভাবনা কোনো না পাওয়ার সম্ভাবনা কোনো কোথাও নেই। এজন্য বলা হচ্ছে এর কোনো নোডও নেই, নোডাল তলও নেই। তো এইটা এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, ইলেকট্রন না পাওয়ার স্থানকে বলা হয় নোড এবং ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাময় স্থানকে বলা হয় অরবিটাল।
তো এখন যদি আমরা দেখি পি অরবিটালের আকৃতি কেমন, তো পি অরবিটালের আকৃতি যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে পি এর ক্ষেত্রে এল এর মান 1, তো এম এর মান হবে +-1, তার মানে -1 0 +1, তার মানে পি -1 কে বলা হচ্ছে px, 0 কে বলা হচ্ছে py, আর +1 কে বলা হচ্ছে pz। তো তিনটি অরবিটাল এখানে পাওয়া যাচ্ছে। তো অরবিটালে যদি আমরা পি অরবিটালের আকৃতি দেখি সেটা হচ্ছে গিয়ে ডাম্বেলের মতো আকৃতি। তো ডাম্বেলের মতো যদি আকৃতি দেখি, দেখতেছি যে এক প্রান্ত হচ্ছে গিয়ে বেশি চওড়া, আবার এই প্রান্তও বেশি চওড়া। কিন্তু এইখানে যদি দেখি এইখানে মিলিত হয়েছে জায়গাটা। তো এখানে দেখতেছি যে ইলেকট্রন এইখানে সর্বোচ্চ পাওয়া যাবে, এইখানে সর্বোচ্চ পাওয়া যাবে। আস্তে আস্তে যত ভিতরের দিকে যাব ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমতে কমতে এইখানে যে জিরো হবে। আবার একইভাবে এইখানে সর্বোচ্চ ইলেকট্রন পাওয়া যাবে, এইখানে পাওয়া যাইতে যাইতে কমতে 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 এইখানে জিরো হবে। তার মানে সর্বোচ্চ যেখানে পাওয়া যাবে তাকে আমরা বলতেছি অরবিটাল, আর যেখানে পাওয়া যাবে না তাকে আমরা বলতেছি নোড। তো এস অরবিটালের এমন কোনো অবস্থা নেই বলে এস অরবিটালের সব জায়গায় মূলত অরবিটাল কোনো নোড নেই, কিন্তু পি অরবিটালের নির্দিষ্ট অরবিটালও আছে, আবার নির্দিষ্ট নোডও আছে। এজন্য বলা হচ্ছে পি অরবিটালের অরবিটালও পাওয়া যায়, নোডও পাওয়া যায়, কিন্তু এস অরবিটালের কোনো অরবিটালও পাওয়া যায় না, নোডও পাওয়া যায় না, কোনো নোডাল তলও পাওয়া যায় না। তো এইখান থেকে আমরা যদি দেখি আকৃতিগুলো যদি দেখি তাহলে আকৃতিগুলো কেমন হচ্ছে মূলত, যখন আমরা পি এক্স করতেছি তখন আমরা দেখতেছি এক্স আর ওয়াই নিচ্ছি, আর জেডটাকে উজ্জ্ব রাখতেছি, মূলত জেড উজ্জ্ব রাখতেছি না। যেহেতু 3 ডাইমেনশনাল আমরা ধরি যে পিছন দিক বরাবর জেড অক্ষটা আছে, কিন্তু আমরা এখানে দেখাইতে পারতেছি না। কেন আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই নিচ্ছি? আমরা এক্স ও জেড ও নিতে পারতাম, কিন্তু আমরা যেটা নির্ণয় করব, আমরা অরবিটাল পি এক্স এর আকৃতি দেখতেছি, এক্স আমার থাকাই লাগবে, আর বাকি যে কোনো আমি ইচ্ছামতো একটা দেখাবো। অপরটা দেখাচ্ছি না তার মানে কিন্তু তাই না এটা নেই, এটা আছে পিছন দিক বরাবর যে কোনো একটা অবস্থানে। তার মানে যদি এক্স ওয়াই আঁকি তার মানে আমার এক্স অক্ষ বরাবর অরবিটালটা থাকবে। যখন আমরা পি ওয়াই আঁকবো তখন আমার ওয়াই অক্ষ বরাবর অরবিটালটা থাকবে, জেড অক্ষ বরাবর আমরা জেডটা দেখাচ্ছি, আর এক্সটা আছে কি পিছনের যে কোনো একটা অঞ্চলে এক্সটা আছে। আর পি জেড মানে কি জেড অক্ষ বরাবর আমার অরবিটালটা থাকবে, আর বাকি অংশটাই মূলত অরবিটাল থাকবে না। তো দেখা যাচ্ছে এর একটি নোডাল থাকে এবং দুইটি সম্ভাব্য অরবিটাল থাকে। তার মানে দেখতেছি যে এই যে যেখানে ইলেকট্রন থাকতেছে না এটা মূলত একটা থাকে, আর সম্ভাব্য অরবিটাল থাকে কয়টা? এই একটা থাকে, এই একটা থাকে। এই জন্য বলা হচ্ছে এর নোডাল তল থাকে একটা, আর সম্ভাব্য অরবিটাল থাকে কয়টা? দুইটা। আচ্ছা, এর পরবর্তীতে যদি যাই ডি অরবিটালের আকৃতি। তো ডি অরবিটালের ক্ষেত্রে কি দেখানো হয়েছে? ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2, তাহলে এম এর মান কি হবে? +-2, তার মানে -2 -1 0 1 2। তো এখানে বলা হয়েছে এখানে 5টি অরবিটাল সম্ভব, যার একটা হচ্ছে dxy dyz dzx dx2 y2 dz2। তো এর আকৃতি কি হবে? ডাবল ডাম্বেল। তো ডাম্বেল আমরা কেমন জানি? এই একটা ডাম্বেল, একটা ডাম্বেল এইটা, আর আরেকটা ডাম্বেল যদি থাকে তাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল। এজন্য বলা হচ্ছে পি অরবিটালের আকৃতি হচ্ছে ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল। তো এর যদি আমরা আকৃতি দেখি, যখন আমরা ডি এক্স ওয়াই এর আকৃতি দেখবো তখন আমার কি করতে হবে? এক্স আর ওয়াই নিতে হবে। জেড নিচ্ছি না তার মানে যে জেড নেই তা না, জেড আছে পিছনের যে কোনো একটা অঞ্চল। 3 ডাইমেনশনাল তো খাতায় দেখানো যায় না, এজন্য শুধুমাত্র দুইটা দেখানো হয়েছে। তো যখন এক্স ওয়াই করবো তখন কি করতে হবে? এক্স আর ওয়াই নিতে হবে, আর এক্স আর ওয়াই এর ঠিক মাঝখান বরাবর এই অরবিটাল গুলো রেখে দিতে হবে। তার মানে তারপর যখন ওয়াই জেড করবো তখন আমার ওয়াই আর জেড অরবিটাল নিতে হবে, ওয়াই আর জেড এর মাঝখান বরাবর দুইটা অরবিটাল থাকবে। যখন জেড এক্স করবো তখন জেড আর এক্স রাখতে হবে, জেড আর এক্স এর মাঝখান বরাবর দুইটা অরবিটাল থাকবে। আর যখনই এই জেড এক্স না থেকে এর উপর স্কোয়ার চলে আসবে, জেড স্কোয়ার এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তখন আমার এক্স আর ওয়াই নিতে হবে, এক্স আর ওয়াই নিয়ে এর উপর দিয়ে দিতে হবে। তার মানে যখন এক্স ওয়াই আঁকছিলাম তখন এর মাঝখান দিয়ে দুটো অরবিটাল ছিল, যখন স্কোয়ার হয়ে যাচ্ছে তখন ঠিক এর উপর দেখতে হবে। যখন জেড স্কোয়ার থাকবে শুধুমাত্র আমার জেড অরবিটালটা নিতে হবে, জেড অরবিটালের উপরে থাকবে এবং মাঝখানে একটা চিহ্ন দিতে হবে, গোলাকার চিহ্ন। তার মানে উপর থেকে যখন আমি দেখবো তখন দেখা যাবে একটা গোলাকার শেপ। তো এটা মূলত 3 ডাইমেনশনালে আঁকা সম্ভব নয়, মূলত এখানে এইটুকুই দেখানো হয়েছে। তো এরপরে যে নীতিটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি বলতেছে? যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। আমরা দেখতেছি 4টি কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে এই 4টাই ছিল মূলত আমার কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কখনো সমান হইতে পারে না, সর্বোচ্চ 2টা সমান হইতে পারে। এইটা মূলত হচ্ছে গিয়ে পাউলির বর্জন নীতি, যা পরীক্ষিত প্রমাণ।
তো এইখান থেকে যদি আমরা দেখি আ এখানে ২ টা ইলেকট্রনের দেখানো ২ টা কোয়ান্টাম সংখ্যা দেখানো হয়েছে। এখানে সবগুলোই সেম, n সেম, l সেম, m সেম, কিন্তু দেখা যাচ্ছে s একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তো এটাই মূলত প্রমাণ যে ৩ টা কোয়ান্টাম সংখ্যার মানে ৪ টা ৩ টা সর্বোচ্চ সমান হইতে পারে, কিন্তু ৪ টাই কখনো সমান হবে না। এটাই মূলত ছিল পাউলির বর্ণজোর নীতি। তো এর পরবর্তীতে হচ্ছে হুন্ডের নীতি, যা পরবর্তীতে আলোচনা করা হবে।